আজ আমরা প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের সামনে ফুড এসআইয়ের এক্সাম রয়েছে মার্চ মাসে, তো সেই এক্সামকে আমরা সামনে রেখে আজকে আমরা প্র্যাকটিস সেট 4 আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি? অপশান এ কাশ্মীর, অপশান বি বাংলা, অপশান সি বিহার, অপশান ডি অসম। এর সঠিক উত্তর হবে অসম। কারণ অসমে সেই সময় খুবই শক্তিশালী রাজা ছিলেন, বর্মরা রাজত্ব করছিল। তো আকবর এই অসম অর্থাৎ মেঘালয়, আসাম, এই যে অঞ্চলটা, এই সময় তিনি এইগুলো জয় করতে পারেননি। প্রশ্ন 2, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? অপশান এ আকবর, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তো ইবন বতুতা এসেছিল উত্তর আফ্রিকার মরক্কো থেকে। কোথা থেকে? মরক্কো থেকে। মরক্কো থেকে। আর তিনি মোহাম্মদ বিন তুগলকের একজন কাজী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কী হিসেবে? কাজী হিসাবে। তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন, চীনেও গিয়েছিলেন, এবং তিনি একজন নিজামুদ্দিন আউলিয়ার তিনি একজন ভক্ত সাধক হিসেবে গ্রহণ করেছিলেন। প্রশ্ন 3, বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছরে? অপশান এ 1859, বি 1860, সি 1863, ডি 1869। এর সঠিক উত্তর হবে 1859। আর 1860 সালে নীল কমিশন গঠিত হয়েছিল। কি কমিশন? নীল কমিশন। আর নীল বিদ্রোহকে, যেহেতু নদিয়ার চৌগাছা থেকে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, নীলকর সাহেবরা চাষিদের উপর জোর করে 20 কাঠার মধ্যে 3 কাঠা নীল চাষ করতে বাধ্য করেছিল। এটা হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত। আর এই নীল বিদ্রোহে দুজন গুরুত্বপূর্ণ যে নেতা ছিলেন, সেটা দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। তো নীল বিদ্রোহ ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্রোহ। এই বিদ্রোহকে নিয়ে হিন্দু পেট্রিয়ট পত্রিকা লেখালেখি করত নিয়মিতভাবে। প্রশ্ন 4, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী হয়ে উঠত? অপশান এ অল্প মাত্রায় উষ্ণ, অপশান বি অল্প মাত্রায় শীতল, অপশান সি ভীষণ উষ্ণ, অপশান ডি ভীষণ শীতল। এর সঠিক উত্তর হবে ভীষণ শীতল। কারণ বায়ুমণ্ডল না থাকলে সূর্যের যে আলোটা বা তাপটাকে, অতিবেগুনি রশ্মিটা, যে ইনফ্রারেড রশ্মিটাকে ধরে রাখতে পারবে না, তাই ভীষণ শীতল হবে। 5, বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ হলো? অপশান এ তির্যক, অপশান বি অনুদৈর্ঘ্য, অপশান সি তড়িৎচুম্বকীয়, ডি সমবর্তন। এর সঠিক উত্তর হবে অনুদৈর্ঘ্য। শব্দ তরঙ্গ সবথেকে বেশি কঠিন মাধ্যম দিয়ে তাড়াতাড়ি চলাচল করতে পারে। 6 নম্বর, সাধারণ গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো? যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক লাইন থাকে, সে কোন কোন? অপশান এ সমান্তরাল সজ্জা, অপশান সি শ্রেণী সজ্জা, অপশান সি শ্রেণী ও সমান্তরাল সজ্জা, অপশান ডি উপরে কোনোটি নয়। তো আমরা জানি আমাদের যে ইলেকট্রিক যে গার্হস্থ্য বৈদ্যুতিক তার, অর্থাৎ সেটা থাকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আর শ্রেণী সমবায়ে থাকে ফিউজ তার। কি তার? ফিউজ তার। ফিউজ তার থাকে শ্রেণী সমবায়, যেটা টিন ও সীসা ধাতু দিয়ে তৈরি। টিন ও সীসা, এই দুটো উপাদান দিয়ে আমাদের ফিউজ তারটা তৈরি। তো বাড়ির গার্হস্থ্য বৈদ্যুতিক শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। প্রশ্ন 7, কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলে? অপশান এ আপেক্ষিক তাপ, অপশান বি তাপগ্রাহিতা, অপশান সি জলসম, অপশান ডি উপরে কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে তাপগ্রাহিতা। যদি আপেক্ষিক তাপ বলতো, তো আপেক্ষিক তাপ আমরা যেমন কলসির ক্ষেত্রে, যেমন গরমকালে কলসির জল ঠান্ডা থাকে, তো আপেক্ষিক তাপ বাইরে থেকে গ্রহণ করতে হয়।
মানে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তার যে বাহ্যিকটা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আর তাপের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি। আর আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে বরফ গলনের লিন তাপ কত, তাহলে হবে 80 কিলো ক্যালোরি। তো 8 নম্বর দাগের প্রশ্ন যে হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি কোন সূত্রের সাথে সম্পর্কিত? অপশন এ আর্কিমিডিসের সূত্র, বি পাস্কালের সূত্র, সি রেন্ডলের সূত্র, অপশন ডি বার্নৌলির সূত্র। তো হাইড্রোলিক প্রেস, যেখানে আমরা অনেক শক্তিশালী বা অনেক ভারী বা মজবুত জিনিসকে আমরা পরীক্ষা করি এই হাইড্রোলিক প্রেসের সাহায্যে, যেখানে চাপটাকে কাজে লাগানো হয়। তো এটা উত্তর হবে পাস্কালের সূত্র। আমরা জানি পাস্কাল চাপের সূত্র দিয়েছিলেন, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। আর আর্কিমিডিসের সূত্র হচ্ছে কোনো বস্তুতে মানে কোনো তরলে যদি আমরা কোনো বস্তু ডোবাই, তাহলে তরলটি বস্তুটির উপরে যে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, আর বস্তুটি যেমন যতটা পরিমাণ জলকে অপসারিত করে, ওটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। সেটার মানটা কী হবে? সমান হবে। অর্থাৎ যতটা জল অপসারিত করবে এবং জল যতটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, তার মানটা হবে সমান। আর আমরা বার্নৌলি নীতি জানি যে একটি বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, যেমন ঝড়ের সময় টিনের চাল উড়ে যায়। 9 দাগের প্রশ্ন, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? অপশান এ নাইট্রিক অক্সাইড, অপশান বি নাইট্রাস অক্সাইড, অপশান সি নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, অপশান ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো সবগুলো নাইট্রোজেনের অক্সাইড রয়েছে। তো লাফিং গ্যাস বলবো আমরা নাইট্রাস অক্সাইডকে N2O, এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। আর NO2 এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর NO এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। তো এর সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, যেটা হালকা বাদামি রঙের হয় এবং এটা অন্যতম একটা গ্রিন হাউস গ্যাস GHG। 10 প্রশ্ন, H+ এর উপস্থিতিতে ইলেকট্রন সংখ্যা, অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। তো H+ হলে ইলেকট্রন মুক্ত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হ্রাস পাচ্ছে। তো এর উত্তর হবে 0। আর ইলেকট্রন তো প্রোটন এবং নিউট্রনের বাইরে বিভিন্ন কক্ষপথে, মৌলের বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে পরমাণু হিসেবে। 11 প্রশ্ন, 11 নম্বর দাগে, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয়? অপশান এ ইমালশন, বি জল, সি ফেনা, ডি সল। এর সঠিক উত্তর হবে ইমালশন। আমরা জানি যে যদি কোনো তরলে যদি আমরা কোনো একটা মিশ্রণ মেশাই, যে চিনি এবং যেটা সিরাপ বলি আমরা, সিরাপ একটা মিশ্রণ, তো সেখানে সিরাপ থাকছে, তো যেটা গলে যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্য। আর যেটা যার মধ্যে গলছে, জলের মধ্যে গলে চিনি যেমন গলে যায়, তো চিনিটা হচ্ছে, জলটা এখানে দ্রাবক হিসাবে এবং চিনিটা দ্রাব্য হিসাবে কাজ করছে। 12 দাগের প্রশ্ন, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ? অপশান এ গাজর, বি আলু, সি চিনেবাদাম, ডি শালগম। এর সঠিক উত্তর হবে আলু। তো সঠিক উত্তর হবে আলু। এবং আদা তো মৃদগত কাণ্ডের একটি উদাহরণ, আদা, হলুদ, এগুলো মৃদগত কাণ্ড। আর এগুলো হচ্ছে আমাদের গাজর, এগুলো শালগম যেগুলো আছে সেগুলো আমাদের হচ্ছে যে গুচ্ছ মূল হিসাবে কাজ করছে। 13 নম্বর দাগের প্রশ্ন, মিওসিসের ক্রসিং ওভার এ উপদশায় ঘটে? তো এটার উত্তর অপশান এ আছে লেপটাটিন, অপশান ডি অ্যানাফেজ, অপশান সি রয়েছে প্যাকিটিন, অপশান ডি ডাইকাইনেসিস। এর সঠিক উত্তর হবে প্যাকিটিন। মিওসিসে আমরা জানি যে কোষের সংখ্যা জনন কোষের সঙ্গে মাতৃকোষের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং তার জন্য এটাকে বলা হয় হার্জ বিভাজন। মিওসিসকে বলা হয় হার্জ বিভাজন। আর মাইটোসিসকে আমরা সদৃশ্য বিভাজন বলি, যেক্ষেত্রে মাতৃকোষটা অপত্য কোষে 4 গুণ হয়ে যায় মাতৃকোষ থেকে।
আর এখানে যে আমরা মৃদগত কাণ্ডর যে গাজর, শালগম এগুলোকে বলতে পারি সাংখ্য বাঁকার মূল হিসাবে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন আমাদের। তো 14 দাগের প্রশ্ন, মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায়। অপশান এ আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, অপশান বি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশান সি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, অপশান ডি উপরে কোনটি নয়। এর সঠিক হবে মস্তিষ্কে ম্যালেরিয়া ঘটায় অপশান সি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তো যদি রক্তে ম্যালেরিয়া ঘটায় তাহলে হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা একটি এটা একটা আমাদের যে পরজীবী, অর্থাৎ মশা মাছি, মশার দ্বারা যে স্ত্রী মশা অ্যানোফিলিক্স এটা দ্বারা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হয়। যদি বলতো যে ডেঙ্গু, তাহলে হবে আমাদের এডিস মশা। তো অপশান 15 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলো VLIJ আকৃতির হয়? অপশান এ প্রোফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ, অপশান ডি টেলোফেজ। এর সঠিক উত্তর হবে টেলোফেজ। 16 নম্বর, নিচের কোনটি, এগুলো হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন দশা। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? অপশান এ ক্লোরেল্লা, অপশান বি ট্রেন্টিপোলিয়া, অপশান সি স্পাইরুলিনা, অপশান ডি স্ট্রিপসিন। এর সঠিক উত্তর হবে ট্রেন্টিপোলিয়া। আর এই যে ক্লোরেল্লা, এই যে শৈবালটা, এটা মহাকাশযানে থাকে। আর টিপসিন হচ্ছে আমাদের পাকস্থলীতে বিভিন্ন রকম যে খাদ্য হজমের জন্য, বিশেষ করে প্রোটিন। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে শতকরা ভারতের ভাগ। অপশান এ 2.4, অপশান বি 2.8, অপশান সি 3.2, অপশান ডি 3.6। এর সঠিক উত্তর হবে 2.4। আমরা জানি যে পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারতের, অর্থাৎ 32 লক্ষ বর্গ কিলোমিটার ভারতের যে ক্ষেত্রফল। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে কোচবিহার জেলায়। 19, নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? তো এর মধ্যে অপশান এ শতদ্রু, বি গঙ্গা, সি বিপাশা, অপশান ডি ইরাবতী। তো এর সঠিক উত্তর হবে শতদ্রু নদী। এইগুলো গঙ্গা বাদে সবগুলোই রয়েছে আমাদের সিন্ধুর উপনদী। 20, নিচের কোন স্থানটি অন্যতম বৈশিষ্ট্য হলো জেরোফাইট? জেরোফাইট মানে কাঁটা জাতীয় উদ্ভিদ, যে রুক্ষ সূক্ষ্ম পরিবেশে যেখানে উষ্ণতা অনেক বেশি সেখানে জন্মায়। তো অপশান এ আছে ছোটনাগপুর মালভূমি, বি খাসি পাহাড়, অপশান সি পূর্বঘাট পর্বত, অপশান ডি কচ্ছ। এর সঠিক উত্তরে কচ্ছ, অর্থাৎ গুজরাটের যে মরুভূমি পার্শ্ববর্তী এলাকা, এখানে উত্তর হিসেবে আমরা কচ্ছটাকে রাখবো। অর্থাৎ রাজস্থানের যে মরুভূমি এলাকা সেখানেই মাত্র জেরোফাইট, কাঁটা জাতীয় ফণিমনসা, ক্যাকটাস, উইলেফর্ম সব এগুলো জন্মায়। 21 দাগের প্রশ্ন হয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিমতম অংশ দীর্ঘতম নদী কোনটি? তো আমরা পশ্চিম দিকে যে মালভূমি অঞ্চল রয়েছে, তো এর সঠিক অপশানে আছে রূপনারায়ণ, বি সুবর্ণরেখা, সি দামোদর, অপশান ডি কয়না। এর সঠিক উত্তর হবে রূপনারায়ণ। দামোদর নদীটি আমাদের এখানকার সব থেকে দীর্ঘতম নদী, কিন্তু দৈর্ঘ্য বলেছে যেহেতু দীর্ঘতম, তাহলে আমাদের সুবর্ণরেখা হবে এখানে সঠিক উত্তর।